হ্যালো এভরিওয়ান, আজকে আমি চলে এসেছি নতুন একটা টপিক নিয়ে। আজকে আমাদের টপিক হচ্ছে মুড। ইংরেজি গ্রামার করতে গিয়ে আমরা অনেক সময় মুড চ্যাপ্টার পেয়েছি। মুড কি জিনিস আমরা আজকে দেখে নেব। চল। In English grammar, mood refers to the form of a verb takes to show the attitude or intention of the speaker. তাহলে ইংরেজি গ্রামারের ক্ষেত্রে মুড যে টার্মটা আমরা পেয়ে থাকি, এটা আসলে কি? আমরা অনেক সময় কথা বলি না যে মুড অফ আছে আমার, বা তোমার মুড কেমন আছে, মুড খারাপ কেন? তো মুড হচ্ছে মানসিক অবস্থা, তাই না? তো ইংরেজি ক্ষেত্রে কি হচ্ছে, যে একটা ভার্ব টেক্স টু শো দ্য অ্যাটিটিউড অর ইন্টেনশন অফ দ্য স্পিকার। তাই যে বলছে বক্তা, তার অ্যাটিটিউড, মনোভাব বা ইন্টেনশন বা উদ্দেশ্য, সেই সেই বাক্যটা ব্যবহার যেটা করছে সে, সেটার পেছনে তার উদ্দেশ্য বা মনোভাবটা কি। দেয়ার আর থ্রি মেন টাইপস অফ মুড। তাহলে মুডের প্রধানত তিন প্রকার আমরা দেখতে পাই। এছাড়া একটা চতুর্থ বা কোথাও কোথাও তোমরা 5 রকম মুডেরও উল্লেখ পেয়ে থাকবে। প্রথম যেটা আমাদের আছে সেটা হচ্ছে ইন্ডিকেটিভ মুড। ইন্ডিকেটিভ মুড ইজ দ্য মোস্ট কমনলি ইউজড ইন ইংলিশ। তাহলে আমাদের ইন্ডিকেটিভ মুড যেটা আমাদের ইংরেজিতে সবচেয়ে কমন। ইট ডিলস উইথ ফ্যাকচুয়াল অর ডিক্লারেটিভ স্টেটমেন্টস, অপিনিয়ন্স অর কোয়েশ্চেন্স। তাহলে আমরা ইন্ডিকেটিভ মুডে কোন ধরনের বাক্য পাবো বা কোন ধরনের বিষয়বস্তুগুলো পাবো, যেগুলো ধরো ফ্যাকচুয়াল বা ডিক্লারেটিভ স্টেটমেন্ট হবে, অপিনিয়ন হবে বা কোয়েশ্চেন হবে। অর্থাৎ কোনো সত্য ঘটনার উপরে বা কোনো আহ, বর্ণনামূলক বা কোনো মতামত বা কোনো প্রশ্ন যদি হয়, তবে সেগুলো আমরা ইন্ডিকেটিভ মুডের মধ্যে ফেলবো। এসেন্সিয়ালি ইট ইজ দ্য ডিফল্ট মুড। অর্থাৎ সবকিছু প্রথম থেকে একদম ইন্ডিকেটিভ মুডই হয়। বেশিরভাগ সব বাক্যই ইন্ডিকেটিভ মুডই থাকে ডিফল্ট, বাই ডিফল্ট। এর কি কি মূল ফিচার্স আছে বা বৈশিষ্ট্য আছে? এক্সপ্রেসেস রিয়ালিটি অফ ফ্যাক্ট। তাহলে কি করবে, সবসময় তথ্যমূলক বা ঘটনামূলক হবে এই বাক্যগুলো। দেয়ার থিংস দ্যাট আর ট্রু অর অ্যাজিউমড টু বি ট্রু। যে ঘটনাগুলো সত্য বা সত্য বলে ধরে নেওয়া হবে, সেই সমস্ত বিষয়গুলোকে প্রকাশ করবে আমাদের ইন্ডিকেটিভ মুড। ইউজড ইন ডিক্লারেটিভ স্টেটমেন্ট, কোনো ঘোষণামূলক বর্ণনামূলক বাক্য ইন্ডিকেটিভ মুডের মধ্যে পড়বে। আর কি বলছে, ফর্মস কোয়েশ্চেন্স, ইয়েস, বোথ ইয়েস ও নো অ্যান্ড ডব্লিউএইচ কোয়েশ্চেন্স। আমরা ইয়েস নো টাইপের প্রশ্ন বা ডব্লিউএইচ দিয়ে যে সমস্ত প্রশ্ন শুরু হয়, প্রত্যেক প্রকার প্রশ্নই কিন্তু তোমার ইন্ডিকেটিভ মুডের মধ্যে পড়ে। উদাহরণ দেখা যাক। যেগুলো ফ্যাক্ট বা তথ্যকে তুলে ধরে, দ্য আর্থ রিভলভস রাউন্ড দ্য সান। তাহলে এখানে দেখো এই বাক্যটা কিন্তু একটা সত্য ঘটনা বা তথ্যকে কিন্তু রিপ্রেজেন্ট করছে, তাই এটা হচ্ছে আমাদের ইন্ডিকেটিভ মুড। দে লিভ ইন নিউ ইয়র্ক। তাহলে দেখো এখানেও একটা সত্য ঘটনাকে কেন্দ্র করে বলা হচ্ছে বাক্যটা, তাহলে এটা ফ্যাক্ট বা সত্য ঘটনাকে কেন্দ্র করে। দ্বিতীয় হচ্ছে ওপিনিয়ন, কারণ মতামত হতে পারে। আই থিঙ্ক চকলেট ইজ দ্য বেস্ট ফ্লেভার। তো কারোর মতে চকলেট বেস্ট ফ্লেভার যদি তার মতামত হয়, তাহলেও এটা ইন্ডিকেটিভ মুডের মধ্যে পড়ছে। হি বিলিভস ইটস গোয়িং টু রেইন। কারোর মতে আজকে বৃষ্টি হতে চলেছে, এটাও তার মতামত হতে পারে, তাহলেও এটা ইন্ডিকেটিভ মুডের মধ্যে পড়বে। যদি প্রশ্ন বোঝাই, ডাজ হি ওয়ার্ক হিয়ার বা হোয়াট টাইম ডাজ দ্য ট্রেন লিভ। যে কোনো প্রশ্ন দেখো ইয়েস নো টাইপের, এখানে বলেছে ইয়েস নো টাইপ। যদি সে সে কি এখানে কাজ করে, উত্তর আমাদের ইয়েস বা নো এর মধ্যে আসতে পারে। বা ডব্লিউএস দিয়ে যে কোনো প্রশ্ন স্টার্ট হয়, সবগুলো আমাদের এই ইন্ডিকেটিভ মুডে পড়ছে। নেক্সট আমাদের হচ্ছে ইম্পারেটিভ মুড। The imperative mood is used to give commands, advice, instructions or requests. তাহলে অনুজ্ঞাসূচক বাক্য বা অনুজ্ঞাসূচক মুড, যেটা আমাদেরকে কোনো আদেশ, নির্দেশ, উপদেশ বা অনুরোধ বোঝাবে, সেগুলো আমাদের imperative mood. It often it often omits the subject you because it is understood. তাহলে এই ধরনের বাক্যর ক্ষেত্রে আমরা সাবজেক্ট রূপে ইউ কে উহ্য দেখতে পাই, ঠিক আছে, কারণ সেটা প্রয়োজন পড়ে না। যেমন আমরা উদাহরণ যদি বলি, গো দেয়ার, এটা আদেশ দেওয়া হচ্ছে,
কিন্তু দেখো আমরা কি বলছি সেখানে ইউ গো দেয়ার, ইউটা এখানে আমরা উচ্চারণ করি না, উজ্জ থাকে, ঠিক সেরকম। কি ফিচার্স অর্থাৎ এর কি কি বৈশিষ্ট্য? দ্য ভার্ব ইজ অলওয়েজ ইন ইটস বেস ফর্ম, দ্যাট ইজ গো ডু ইট। তো আমরা ভার্বের তিনটে রূপ জানি, ভার্ব V1 V2 আর V3। তাহলে বেস ফর্ম হচ্ছে V1, সবসময় V1 হচ্ছে বেস ফর্ম। তাহলে এই ধরনের বাক্যের ক্ষেত্রে যে ভার্বগুলো ব্যবহার হবে সেগুলো তারা V1 রূপে থাকবে। মে ইনক্লুড প্লিজ ফর পোলাইটনেস, যদি আমরা অনুরোধ বোঝাই কোনো বাক্যের ক্ষেত্রে এবং সেখানে যদি প্লিজ ব্যবহার করি, তাহলে বাক্যটা বোঝা যাবে যে সেটা পোলাইটনেস বা অনুরোধমূলক। ক্যান বি ফার্ম অর সফট। ফার্ম যদি আমরা কমান্ড করি বা নির্দেশ দিই তাহলে বেশ ফার্ম হবে, অর্থাৎ দৃঢ়তা বোঝাবে। আর যদি অনুরোধ বোঝায় বা কোনো রকম সাজেশন বোঝায় তাহলে সেখানে আমাদের বাক্যটা বা আমাদের মুডটা একটু সফট হবে। উদাহরণরূপে দেখা যাক, কমান্ডের ক্ষেত্রে অর্থাৎ আদেশের ক্ষেত্রে কি হচ্ছে, স্টপ টকিং। দেখো আমরা এখানে বলছি না ইউ স্টপ টকিং, তাই ইউটা আমাদের এখানে অংশ আছে। টার্ন অফ দ্য লাইট, আলোগুলো বন্ধ করে দাও, এগুলো সব দেখো নির্দেশমূলক। অনুরোধমূলকের ক্ষেত্রে প্লিজ পাস দ্য সল্ট, হেল্প মি উইথ দিস প্রজেক্ট। আমরা প্লিজটা ব্যবহার করেছি যদি আমরা যেখানে বেশি একটু পোলাইটনেস দেখাবো সেখানে আমরা প্লিজ ব্যবহার করবো। যদি খুব বেশি পোলাইটনেসের প্রয়োজন নেই তবুও রিকোয়েস্ট কিন্তু আমরা প্লিজ ছাড়াও বাক্যটা লিখতে পারি রিকোয়েস্ট বোঝানোর জন্য। ইনস্ট্রাকশনস বোঝানোর জন্য মিক্স দ্য ফ্লাওয়ার অ্যান্ড সুগার টুগেদার, টেক 2 pills আফটার এভরি মিল। দেখো এগুলো কোনো রকম একটা সাজেশন দেওয়া হচ্ছে, ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে যে কিভাবে কাজটা করা হবে না করা হবে, ঠিক আছে। এই ধরনের বাক্যগুলো সব আমাদের উদাহরণ। ওয়ার্নিং অর্থাৎ কোনো রকমের বিপদ বা দুর্ঘটনামূলক বা সাবধানতামূলক যদি কোনো বাক্য বলি তো সেগুলো আমাদের এখানেও দেখতে হবে, পড়ে যাবে। ওয়াচ আউট ফর দ্য ডগ, ডোন্ট টাচ দ্য হট স্টোভ, তাহলে সাবধানতামূলক বাক্যগুলো আমাদের এখানে পড়ে। এছাড়া নেগেটিভ ফর্ম বাক্যের যেগুলো নাবাচক বাক্যর ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাবো। এটা করার জন্য আমাদের কি করতে হবে, ডু নট বা ডোন্ট ব্যবহার করতে হবে কোথায়, বিফোর দ্য ভার্ব। যেমন এখানে ফরগেট হচ্ছে ভার্ব, ডোন্ট ফরগেট টু কল মি, ডু নট এন্টার দিস এরিয়া, ভার্বের ঠিক আগেই আমরা ডোন্ট বা ডু নট ব্যবহার করব। 3 নম্বর যে সাবজাংটিভ মুড, দেখা যাক। The subjunctive mood expresses wishes, hypothetical situations, suggestions, demands, or actions contrary to fact. সাবজাংটিভ মুড কখন করবো আমরা, যখন আমাদের কোনো ইচ্ছা প্রকাশ করব বা হাইপোথেটিক্যাল সিচুয়েশন অর্থাৎ কাল্পনিক কোনো পরিস্থিতি, সাজেশনস বোঝাবো কোনো রকম ডিমান্ড বা দাবি, অর অ্যাকশন কন্ট্রারি টু ফ্যাক্ট, বা এমন কোনো কাজ যেটা কন্ট্রারি মানে বিপরীত কিসের, টু দ্য ফ্যাক্ট, সত্যের বিপরীত, যেটা বাস্তব নয়, অবাস্তব কিছু একটা। It's less common in everyday conversation but still important in formal writing or literature. আমাদের প্রত্যেকদিন যে ইংরেজি আমরা ব্যবহার করে থাকি ডে টু ডে লাইফে, সেখানে কিন্তু আমাদের এই মুডটা খুব একটা ব্যবহৃত হয় না, কিন্তু লিটারেচারের ক্ষেত্রে বা সাহিত্যের ক্ষেত্রে বা লেখনের ক্ষেত্রে রাইটিং এর ক্ষেত্রে আমাদের কিন্তু সাবজেক্টিভ মুডের ব্যবহার এখনো অল্পগুলো আছে। এর কি কি বৈশিষ্ট্য? often used after specific verbs such as wish, suggest, recommend, demand, insist। তাহলে এই যে ভার্বগুলো এখানে দেখতে পাচ্ছ, এই ভার্বগুলো যদি কোনো বাক্যে ব্যবহার করা থাকে, ঠিক আছে, তাহলে আমরা সাবজেক্টিভ মুড বলতে পারি, মানে ইউজড আফটার, তাই এই ভার্বগুলো ব্যবহার করার পরে বাক্যটা আমাদের শুরু হবে। The verb be remains as be in all subjects, সি বি দে বি, উদাহরণরূপে যেগুলো বলা হচ্ছে। কি মানে হচ্ছে এটা, আমরা জানি বি একটা ভার্বের মূল রূপ, ঠিক আছে, হ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার এগুলো সব এখান থেকেই কিন্তু সৃষ্টি হয়েছে। তাহলে আমরা সি ইজ বা দে আর বা সি ওয়াজ দে ওয়্যার এই ধরনের কোনো কিছু ব্যবহার না করে বি কে বি রূপেই মূল রূপেই আমরা রেখে দিচ্ছি। সেই জন্যই বলছে বি রিমেন্স অ্যাজ বি ইন অল সাবজেক্টস, সাবজেক্ট যেটাই হোক না কেন ভার্ব কিন্তু বি রূপেই অথবা মূল রূপেই থাকবে।
In hypothetical or contrary to fact situations where replaces was, কোনো কাল্পনিক পরিস্থিতি বা contrary to fact অর্থাৎ সত্যের বিপরীত কোনো ঘটনা, অবাস্তব কোনো সিচুয়েশন যদি তৈরি হয় বা বলার ক্ষেত্রে আমরা কি করব, was এর পরিবর্তে were ব্যবহার করব। দেখা যাক কিরকম। প্রথম উদাহরণ হচ্ছে উইশ, অর্থাৎ আমরা যদি কোনো আমাদের ইচ্ছা প্রকাশ করি তাহলে কি করব, আই উইশ আই ওয়্যার রিচ। তাহলে আমি ধনী নয় কিন্তু ধনী হওয়ার ইচ্ছা আমার আছে, তাহলে কি বলছে, আই উইশ আই ওয়্যার রিচ, যদি আমি ধনী হতাম। সি উইশেস ইট উড স্নো টুমরো, কাল যদি বরফ পড়ে, স্নো পড়ে, তাহলে কত না ভালো হতো। তাহলে এটা তার ইচ্ছা। হাইপোথেটিক্যাল সিচুয়েশন কিরকম, কাল্পনিক পরিস্থিতি, ইফ হি ওয়ার টলার হি কুড প্লে বাস্কেটবল, সে যদি একটু লম্বা হতো তাহলে সে বাস্কেটবল খেলতে পারতো, সে কিন্তু লম্বা নয়, তাই সে তার হাইপোথেটিক্যাল সিচুয়েশনে তৈরি করছে এটা তার ইচ্ছাকে, যে সে যদি একটু লম্বা হতো তাহলে বাস্কেটবল খেলতে পারতো। আবার কি বলছে তখন, ইফ আই হ্যাড $1,000,000 আই উড ট্রাভেল দ্য ওয়ার্ল্ড, আমার কাছে যদি লক্ষ লক্ষ ডলার থাকতো, টাকা থাকতো, তাহলে আমি বিশ্ব ভ্রমণ করে বেড়াতাম, কিন্তু টাকা নেই, তাহলে এটা পুরোটাই কাল্পনিক একটা পরিস্থিতি। ডিমান্ড অর সাজেশনস, অর্থাৎ দাবি বা কোনো রকমের উপদেশ। দ্য টিচার ডিমান্ডেড দ্যাট হি বি অন টাইম, সেখানে তো টিচার কি করছেন, ডিমান্ড করছে, নির্দেশ দিচ্ছেন কি, হি বি অন টাইম, তাকে সময় আসতে হবে। আই সাজেস্ট দ্যাট হি স্টাডি হার্ডার, আমি তাকে উপদেশ দিচ্ছি বা সাজেশন দিচ্ছি যে তাকে আরো বেশি পড়াশোনা করতে হবে। সেট এক্সপ্রেশনস কমনলি ফিক্সড ফ্রেজেস, কিছু বাক্য এখানে আমরা দেখতে পাবো যেটা আমরা কমনলি ব্যবহার পেয়ে থাকি, যেমন লং লিভ দ্য কিং, গড ব্লেস আমেরিকা, সো বি ইট, এগুলো এক ধরনের ইচ্ছা, উইশ, যে রাজা দীর্ঘজীবী হোক, ঈশ্বর আমেরিকাকে আশীর্বাদ করুক, বা এরকমই হোক, এগুলো একটা মনের ইচ্ছা, যেগুলো আমরা একটা ফিক্সড এক্সপ্রেশন দ্বারা সবসময় প্রকাশ করি, এগুলো হচ্ছে আমাদের উদাহরণ। লাস্ট যেটা আমরা দেখতে পাচ্ছি কন্ডিশনাল মুড, কি বলছে, কন্ডিশন নাম শুনেই বোঝা যাচ্ছে এটা কোনো শর্তমূলক ব্যাপার। দ্য কন্ডিশনাল মুড ডিসক্রাইবস হোয়াট উড হ্যাপেন আন্ডার স্পেসিফিক কন্ডিশন, কোনো নির্দিষ্ট শর্ত সাপেক্ষে কিছু একটা ঘটলে সেটা কন্ডিশনাল মুড ব্যাখ্যা করবে। While it's technically linked to the indicative or subjunctive, it's often treated as a separate mood because of its distinct structure and use. যদিও এটা অনেকটা তোমার ইন্ডিকেটিভ বা সাবজাংটিভ যে মুডগুলো আমরা পড়লাম সেরকমই দেখতে, কিন্তু কিছুটা তার ব্যবহার বা স্ট্রাকচারের জন্য একে আলাদা করে একটা নতুন নাম কন্ডিশনাল মুড হিসেবে রাখা হয়েছে। এর কি কি বৈশিষ্ট্য, often uses modal verbs like would, could, might and sometimes should। এই যে modal verb গুলো, এইগুলো ব্যবহার আমরা এই ধরনের বাক্যের ক্ষেত্রে দেখতে পাবো। appears in if clauses or with implied conditions, তাহলে আমরা এই ধরনের বাক্য করতে গেলে if clause, বাক্যটা if দিয়ে অর্থাৎ শর্ত সাপেক্ষমূলক, যে যদি এটা হতো তো ওটা হতো, এরকম আমরা দেখতে পাবো। আর কি বলছে, উইথ ইমপ্লাইড কন্ডিশনস, অথবা ইফ যদি নাও বা থাকে তাহলে কোনো অন্তর্নিহিত তোমার শর্ত সেখানে কিন্তু থাকবে। ক্যান এক্সপ্রেস আনরিয়াল হাইপোথেটিক্যাল অর পসিবল সিচুয়েশনস, তাহলে কোনো অবাস্তব হতে পারে, কাল্পনিক হতে পারে বা বাস্তব হতে পারে, এরকম কোনো সিচুয়েশনকে বোঝানোর জন্য কন্ডিশনাল মুড কিন্তু আমাদের প্রয়োজন হবে। দেখা যাক উদাহরণগুলো। রিয়েল কন্ডিশনস, পসিবল সিচুয়েশনস, তাহলে যে সমস্ত ঘটনাগুলো বা পরিস্থিতিগুলো পসিবল বলে মনে হচ্ছে এরকম কোনো বাস্তব শর্ত কি কি, ইফ ইট রেইনস উই উইল স্টে ইনসাইড, দেখো বৃষ্টি যদি হয় আমরা ঘরের ভিতরে থাকবো। ইফ ইউ কল হার শি মাইট কাম টু দ্য পার্টি, তাহলে এইগুলো বাস্তব সিচুয়েশন, বৃষ্টি তো হতেই পারে, মেঘমেঘ করছে, বৃষ্টি হতেও পারে না হতেও পারে, তাহলে বৃষ্টি হওয়ার কিন্তু এটা বাস্তব একটা
শর্ত বা পরিস্থিতি, বা তার কল করাটা কিন্তু একটা বাস্তব পরিস্থিতি। এক্ষেত্রে তার বিপরীতে যদি আমরা দেখি আনরিয়াল প্রেজেন্ট, অর্থাৎ হাইপোথেটিক্যালের মধ্যে আনরিয়াল প্রেজেন্ট টেন্সে বর্তমানকালে আনরিয়াল যদি অবাস্তব কিছু যদি বলতে যায় তাহলে কি কি হবে? ইফ আই ওয়ার ইউ আই উড অ্যাপোলোজাইজ। আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে আমি ক্ষমা চেয়ে নিতাম। তাহলে আমি কি কোনোদিনও তোমার জায়গায় থাকতে পারবো? থাকতে পারবো না। তাহলে এটা হচ্ছে আনরিয়াল। এবং বর্তমানে যেহেতু ব্যাপারটা, তাই সেটা প্রেজেন্ট টেন্সে বলেছি। হাইপোথেটিক্যাল, কাল্পনিক পুরো ব্যাপারটা। তো তোমার জায়গাতে আমি কোনোদিনও আসতে পারবো না, কিন্তু বলছি কি তোমার জায়গায় আমি থাকলে আমি ক্ষমা চেয়ে নিতাম। ইফ হি হ্যাড এ কার হি কুড ড্রাইভ টু ওয়ার্ক। যদি তার কাছে একটা গাড়ি থাকতো তাহলে সে কাজে গাড়ি চালিয়ে যেত। তো যেহেতু তার কাছে কোনো গাড়ি নেই তাহলে সে চালিয়ে যেতে পারবে না। তো পুরো একটা আনরিয়াল বা হাইপোথেটিক্যাল পরিস্থিতি। আবার কি বলছে 3 নম্বরে আনরিয়াল পাস্ট, তাহলে এটা তো বর্তমানকালে গেল। এবার দেখো অতীতকালের ব্যাপার। যদি অতীতকালে যদি কোনো অবাস্তব পরিস্থিতি হয়, কি বলছে? ইফ আই হ্যাড নোন আই উড হ্যাভ হেল্পড ইউ। আমি যদি জানতাম তাহলে তোমাকে অবশ্যই হেল্প করতাম। তাহলে অতীতকালে কোনো একটা সময় কোনো একটা ঘটনা উল্লেখ করা হচ্ছে, সেই সময় আমার জানা ছিল না তাই আমি করিনি, যদি জানতাম তাহলে করতাম। তাহলে আমার শর্ত এখানে কাজ করছে। ইফ দে হ্যাড লেফট আর্লিয়ার দে মাইট হ্যাভ অ্যারাইভড অন টাইম। তাহলে তারা যদি একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়তো তাহলে এতক্ষণে বা সময়ের মধ্যে তারা কিন্তু পৌঁছে যেতে পারতো। তাহলে এই কাজটা তো অতীতে হয়ে গেছে এবং দেখো একটা শর্ত ব্যবহার করছে। 4 নম্বর কি বলছে? ইমপ্লায়েড কন্ডিশনস, নো ইফ। একটু আগে আমরা বললাম না যে শর্ত বলে দেখলে ইফ যুক্ত বাক্য, আমরা দেখো প্রত্যেকটা আগের গুলো সব ইফ যুক্ত বাক্য পেয়েছি শর্ত বোঝানোর জন্য। কিন্তু আবার ইফ যদি ব্যবহার না হয় তাহলেও কিছু কিছু অন্তর্নিহিত শর্ত থাকতে পারে ইফ ছাড়া, সেটাই এখানে দেখবো। আই উড গো বাট আই ডোন্ট হ্যাভ দ্য টাইম। আমি যেতাম কিন্তু আমার কাছে সময় নেই। সি কুড হেল্প বাট সি ইজ বিজি, বা সি ওয়াজ বিজি। সে আমাকে হেল্প করতো কিন্তু সে ব্যস্ত ছিল। তাহলে দেখো এখানে একটা শর্ত আছে, ইফ ছাড়া কিন্তু বাক্যটা আমরা তৈরি করেছি। তাহলে চলো নেক্সট দেখা যাক। কম্প্যারিজন বিটুইন সাবজাংটিভ অ্যান্ড কন্ডিশনাল মুড। তো আমরা একটু আগে দেখলাম যে কন্ডিশনাল মুড এবং সাবজাংটিভ মুডের মধ্যে অনেকটা মিল আছে কিন্তু আবার কিছু পার্থক্য আছে। তাই আমরা একটা কম্প্যারিজন বা তুলনা করে দেখে নিই এরকম কি পার্থক্য বা মিল। The subjunctive mood focuses on the condition itself, wishes, demands, while the conditional mode focuses on the result of the condition being fulfilled. তাহলে যেটা সাবজাংটিভ মুড সে কি করবে, যেটা শর্ত হবে সে শর্তর উপর ফোকাস করবে, যেটা কোনো ইচ্ছা হতে পারে কোনো দাবি হতে পারে। আর যেটা কন্ডিশনাল মুড সেটা কি কার উপর ফোকাস করবে, সে শর্তের উপর না, সেই শর্তটা পূরণ হলে যে রেজাল্টটা ফুলফিল হতো সেই রেজাল্টের উপরে। কিরকম উদাহরণ দেখো সাবজাংটিভে, ইফ আই ওয়ার এ বার্ড আই কুড ফ্লাই। আমি যদি পাখি হতাম তাহলে আমি উড়ে যেতাম। পাখি হওয়ার যে একটা শর্ত কন্ডিশন, সেটাকে সাবজাংটিভ মুড দেখো এখানে ফোকাস করছে। আর কি বলছে কন্ডিশনালের ক্ষেত্রে? আই উড ফ্লাই টু প্যারিস ইফ আই হ্যাড উইংস। আমি প্যারিসে উড়ে যেতাম যদি আমার কাছে ডানা থাকতো। তাহলে আমি প্যারিস যাওয়ার এই ব্যাপারটা বা উড়ে যাওয়ার ব্যাপারটা, প্যারিসে উড়ে যাওয়ার ব্যাপারটাতে ফোকাস দিতে চাইছি। তাই আমি এখানে কন্ডিশনাল মুড ব্যবহার করব, সাবজেক্টিভ করব না। বুঝলে? নেক্সট তোমাদের জন্য একটা বোনাস টিপস, হিস্টোরিক্যাল সাবজাংটিভ ইউজ। আমরা বর্তমানে সাবজাংটিভের ব্যবহার যেরকম ভাবে করি, অতীতে বা ঐতিহাসিক যে সাহিত্যগুলো আছে আমাদের ইংরেজির ক্ষেত্রে, সেখানে তাদের কিরকম ব্যবহার আছে এটা দেখে নেওয়া যাক। Old English and Shakespearean works used the subjunctive mood far more frequently than we do now. For example, if music be the food of love, play on. Modern English কি হচ্ছে, replaces the subjunctive mood with modal verbs. তাহলে ওল্ড ইংলিশ বা শেক্সপিয়ারের যে সাহিত্যগুলো আছে সেখানে আমরা সাবজেক্টিভ মোডের ব্যবহার খুব বেশি দেখতে পাই। একটা বাক্য এখানে দেওয়া আছে দেখো, ইফ মিউজিক বি দ্য ফুড অফ লাভ প্লে অন। এখানে দেখো বি ভার্বের ব্যবহার করেছে বি। আমরা প্রথমে একটা দেখেছিলাম যে
অ্যামিজ আর ওয়াজ এর নাম ব্যবহার করে বি রূপে ব্যবহার করা হয় ভার্বটাকে। এখানে দেখো বি এর ব্যবহারটা ডাইরেক্ট করা হয়েছে। কিন্তু মডার্ন ইংলিশে কি বলছে, এই যে রিপ্লেসেস দ্য সাবজেক্টিভ উইথ মডাল ভার্ব, আমরা বি এর বদলে মডাল ভার্ব ব্যবহার করি। অর্থাৎ ইফ মিউজিক ইজ দ্য ফুড অফ লাভ লেট ইট প্লে, দেখো ওখানে বি ছিল, আমরা বর্তমানে যেটাকে ইউজ করছি ইজ রূপে। এটাই আমাদের পরিবর্তন হয়ে গেছে। তো এতক্ষণ আমরা যা যা শিখলাম বা যা যা পড়লাম একটু দেখে নেওয়া যাক। ইন্ডিকেটিভ মুড, তার পারপাস কি? তার পারপাস হচ্ছে স্টেট ফ্যাক্টস, অপিনিয়ন্স আর আস্ক কোয়েশ্চেন্স, মানে কোনো সত্য ঘটনা বা মতামত বা প্রশ্ন করার জন্য। উদাহরণরূপে সি ইজ এ টিচার। ইম্পারেটিভ মুডের ক্ষেত্রে গিভ কমান্ডস অর মেক রিকোয়েস্ট, কোনো আদেশ দেওয়ার ক্ষেত্রে বা অনুরোধ করার ক্ষেত্রে। ক্লোজ দ্য উইন্ডো, জানলাটি বন্ধ করে দাও, এটা একটা নির্দেশ বোঝাচ্ছে। সাবজেক্টিভ মুড এক্সপ্রেস উইশেস অর হাইপোথেটিক্যাল সিনারিওস, কোনো ইচ্ছা প্রকাশ করবে বা অবাস্তব কোনো পরিস্থিতি প্রকাশ করবে। ইফ আই ওয়ার রিচ আই উড ট্রাভেল দ্য ওয়ার্ল্ড, আমি যদি ধনী হতাম আমি গোটা বিশ্ব ভ্রমণ করতাম। দেখো এটা অবাস্তব এবং কাল্পনিক একটা পরিস্থিতি। কন্ডিশনাল মুড সো ডিপেন্ডেন্ট অ্যাকশনস অ্যান্ড আউটকামস, তাহলে শর্তমূলক কোনো পরিস্থিতি বোঝাতে গেলে আমাদের কন্ডিশনাল মুড ব্যবহার করতে হয়। আই উড হেল্প ইফ আই কুড, আমি যদি পারতাম আমি অবশ্যই হেল্প করতাম। তাহলে দেখো এখানে একটা শর্ত আছে। These are all finite forms of the verb. Infinitives, gerunds, participles, which are non-finite forms of the verb, are not considered to be examples of moods. মুডের যে উদাহরণগুলো দেখলাম বা মুড যে বাক্যগুলো তৈরি করে সেগুলো সব ফাইনাইট ভার্ব দিয়ে তৈরি হবে। ইনফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্বের মধ্যে যেগুলো ইনফিনিটিভ, জিরান্ড বা পার্টিসিপল, এইগুলো কখনোই এর উদাহরণ রূপে ব্যবহার করা যাবে না। তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে। থ্যাংক ইউ।